উত্তাপ ছড়াচ্ছে কেন সংসদে, এত ঐক্য, বিএনপি জামাত ভাই ভাই এরকম ডায়লগ আমরা শুনে এসেছি, এখন এসে এত উত্তপ্ত কেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মুক্তিযুদ্ধ এবং 52 সালের ভাষা আন্দোলন, এই দুটো কিন্তু মুছে ফেলা যাবে না। যারা এটাকে মেনে নিয়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়ে যারা রাজনীতি করতে চায়, তারাই রাজনীতি করতে পারবে। সুতরাং মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে, এবং মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার যেটা, মুক্তিযুদ্ধের সময় বৈষম্য বিরোধী, যে পাকিস্তানে আমরা বলতাম 22 পরিবার সব লুট করে নিয়ে যাচ্ছে, আমরা গণতন্ত্র, আইনের শাসন, ডাইরেক্ট ভোট, তখন তো এসছে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের পরে আজকে যে ভোট হয়, সেই ভোটের সিস্টেম আছে। সুতরাং আমাদের প্রত্যাশা পূরণ হয় না। 90-এর আন্দোলনে ছিলাম, মুক্তিযুদ্ধের ছিলাম। সুতরাং যারা মুক্তিযুদ্ধকে মানে না, তাদেরকে রাজনীতিতে এখন তার সাথে যুক্ত হয়েছে গুপ্ত আপনার রাজনীতি। আপনি বলেন গণতন্ত্রের পথযাত্রা যদি শুরু করতে চান, সেখানে তো গোপন রাজনীতি চলে না। গোপন মানে আন্ডারগ্রাউন্ড, হুম। গোপন মানে তো ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, গোপন মানে হচ্ছে হরকাতুল জেহাদ, গোপন মানেই হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় আমরা আসামের অনুপ চেটিয়াকে দিয়ে আমরা কিন্তু জেএমবির লোকজনকে ভারত থেকে ফিরে এনেছি। সুতরাং আমার কথা হচ্ছে, গুপ্ত রাজনীতি যারা করবে, তারা তো গণতন্ত্রের রাজনীতিতে ফিট করে না। সুতরাং এই যে যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে, তাদের যে পরিণতি হওয়া দরকার, গুপ্ত রাজনীতি যারা করবে তাদের তো একই পরিণতি, একই আইনে দণ্ড হওয়া উচিত। সুতরাং আমি এই জন্য বলবো, সংসদে যেহেতু আলোচনা উঠছে, তখন প্রধান বিরোধী দলের প্রধান বলেছিল যে আমি শহীদ পরিবারের সন্তান। তখন আমি দেখেছি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছে যে 71-এর স্বাধীনতা বিরোধিতা করে তারা যে অপরাধ করেছে, গণহত্যা সহযোগিতা করেছে, ঠিক মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে আরেকটি অপরাধ করলো। সুতরাং তারা কিন্তু কখনো মুক্তিযুদ্ধকে মেনে নিচ্ছে না। মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ, হুম। মুক্তিযুদ্ধকে মানতে হবে। জি, আপনি বাংলাদেশে ফজলুর ধরেন, রহমানের প্রসঙ্গ বলছিলেন। ফজলুর রহমান আরো বলছেন যে মুক্তিযুদ্ধর সাথে এই 24 বা 5ই আগস্ট এগুলোকে মেলানোর কোনো সুযোগ নেই। এটার তীব্র সমালোচনা করে তিনি বলছেন মুক্তিযুদ্ধ যদি প্রশান্ত মহাসাগর হয় এটা হচ্ছে ডোবা, মুক্তিযুদ্ধ যদি হিমালয় হয় এই গণ অভ্যুত্থান বা 5ই আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি হচ্ছে পিলার, হিমালয়ের সাথে পিলার। তো এখন কি আসলে আমার প্রশ্নটা এটা, হিমালয়ের চেয়ে কি পিলার উঁচু হয়ে গেছে? কারণ মানে মুক্তিযুদ্ধে যারা অপরাধী হিসেবে বলছে, সংসদ উত্তপ্ত হচ্ছে যাদেরকে নিয়ে, তারা ঠিকই রাজনীতি করছে, তারা সংসদে আছে বেশ দুর্দণ্ড প্রতাপের সাথে, কিন্তু যারা এই 5ই আগস্টে যারা অপরাধী, মানে জুলাইয়ের অপরাধীরা রাজনীতি ছাড়া, দেশ ছাড়া তাদের রাজনীতি করতে পারবে না, আইনও পাশ হয়ে গেল। কিন্তু সেই হিমালয়ের সমান যাদের অপরাধ বলে তিনিই বলছেন, তারা আবার খুব ভালোভাবেই আছেন, রাজনীতি করছেন। মানে হিমালয়ের চেয়ে পিলার বড় না হলো কিনা? না, আমি তারা ভালোভাবেই আছেন এটা কিন্তু আমি মনে করছি না। তবে 71 যার বাবা দেখে নাই, যে নিজে দেখে নাই, তার বাবা দেখে নাই, যার দাদা দেখেন, গণহত্যা যে হারে হয়েছে, এবং মা বোনের সম্ভ্রম যত নষ্ট হয়েছে, ধন সম্পত্তি যেভাবে ম্যাসাকার হয়েছে, কত লোক বীরঙ্গনা হয়েছে, এটা কিন্তু তার সাথে অন্য কোন এই ভূখণ্ডের কোন আন্দোলনের তুলনা হয় না। তারা ওই 71-এর সাথে যারা তুলনা করবে, তারা, আমি মনে করি তাদের অবশ্যই এখন বিচার হওয়া উচিত। কারণ গণহত্যার কোনো এটা মাপ চাইলে হবে না, গণহত্যার বিচার হতে হবে। এবং তারা কিন্তু আবার গুপ্ত রাজনীতি করে। দেখেন, গুপ্ত রাজনীতি, আমি বরাবরই বলি বিএনপির ভিতরে কমপক্ষে 20 ভাগ গুপ্ত জামাত আছে, হুম। আওয়ামী লীগের ভিতরেও ছিল। আপনি দেখেন ডাকসুতে সাদেক কায়েম পথচারী ছাত্রলীগের নেতা ছিল, তার মিছিল মিটিং এখন দেখতে পাই। তাই সে নিরপেক্ষভাবে নির্বাচন করলো, এখন সে পলিটিক্যালি দাঁড়ায় গেছে। সে এখন নানান রকম ফটোকার্ড বানায়, নানান রকম নেতাদের সমালোচনা করে, প্রধানমন্ত্রীর সমালোচনা করে, তার ছেলে, তার মেয়ে, তাদের, সরি, তার মেয়ে, তার স্ত্রীকে সমালোচনা করে। সুতরাং এরা তো আগে ছিল কোথাও, তারা এখন যখন গুপ্ত থেকে বেরিয়ে আসছে,
তাদের গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে, যেহেতু আন্ডারগ্রাউন্ড পার্টি করলে যা হয়, হ্যাঁ, জঙ্গিদের যা হয় তাদের তাই হওয়া উচিত, আমি তো মনে করি না তাই। কিন্তু গুপ্ত সুতরাং রাজনীতি, গুপ্ত যদি একটা কৌশল হয়, আমি আপনার সাথে মানে যদি তর্কের খাতিরেই তর্ক করি, গুপ্ত যদি একটা কৌশল হয়, এই কৌশলটা কি অপরাধ? মানে কিভাবে, কেন অপরাধ? না, গুপ্তর যদি কৌশল হয়, কৌশল মানে কিন্তু কৌশল একটা পজিটিভ শব্দ। তাহলে আনসারুল্লাহ বাংলা টিমকে রাজনীতি করতে দেন, হরকাতুল জিহাদকে আজ রাজনীতি করতে দেন, আমাদের তাদের অপরাধ নাথান কি বম। তারা শুধু গুপ্ত, নাকি তারা আসলে এক্সট্রিমিস্ট? তাদের অপরাধ তো তারা না, এক্সট্রিমিস্ট। জঙ্গি, তারা জঙ্গি। জঙ্গি যে গুপ্ত, সে তো জঙ্গিগিরি করতে পারে, সে ভিন্ন কায়দায় করে, সেও তো আন্ডারগ্রাউন্ডে আছে। জঙ্গিও আন্ডারগ্রাউন্ডে আছে, গুপ্ত আন্ডারগ্রাউন্ডে আছে। আপনার নাথান বম হিল ট্যাক্সে একটা অংশের স্বাধীনতা চায়, আপনি তাকে রাজনীতি করার সুযোগ দিবেন? দেন না তো, সে তো মিজোরামে পালিয়ে আছে ভারতে। তো সুতরাং এই জন্য আমি বলছি যে গণতন্ত্র যদি চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, তাহলে গুপ্ত রাজনীতির সুযোগ তাদের আর নাই। গুপ্ত রাজনীতি যারা করবে, তাহলে জঙ্গিদের যে পরিণতি হওয়া উচিত, ঠিক গুপ্ত রাজনীতি যারা করবে, যে যখন ধরা পড়বে তখন তারই সেই পরিণতি হওয়া উচিত। যেহেতু তাদের ফ্রি স্টাইল রাজনীতি করতে দেওয়া হচ্ছে, এই জন্যেই আমি বলবো যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কিন্তু উত্থান করতে মানে যাচ্ছে। তারা তো আসলে ধরা সুতরাং পড়ছে আমি, না, গুপ্ত রাজনীতি থেকে তো আসলে তারা ধরা পড়ছে না, তারা নিজেরাই প্রকাশ্যে এসে বলছে আমরা এটা ছিলাম, এটা করেছি। মানে কেউ তো আসলে ধরা পড়ে যাচ্ছে না। আপনি বলছেন আওয়ামী লীগে অনেকেই গুপ্ত ছিল, আপনি অনেকে নামও বলছেন, কারণ তারা এখন প্রকাশ্যে এসেছে, সাদিক কায়েমদের কথা বলছেন, বা আরও যাদের নাম আমরা খুব দেখি, তাদের আগের স্ট্যাটাস বা ফেসবুকে তাদের কর্মকাণ্ড, মিছিলে, স্লোগানে তাদেরকে যেভাবে দেখা যায়, এখন তাদের অন্য চেহারা দেখি, ফলে আপনি ওটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বিএনপিতে কারা আছে সেটি আপনি আগেও আমার সাথেও বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানেও বলছেন, তাদের চেহারা কেন উন্মোচন করছেন না? না, তাদের চেহারা উন্মোচন এখনই করছি না, এই কারণে আমি আশা করি যে, আমি বরাবরই বলি বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, সেখানে নিখাত জাতীয়তাবাদী একটা দল হওয়া উচিত। সেখানে কোনো গুপ্ত বা অনুপ্রবেশকারী থাকুক, এটা আমি চাই না। যদি তারা শেষ পর্যন্ত এটাকে ক্লিন আউট, ওয়াশ আউট না করে, অন্তত পক্ষে পরিচিত যারা, যাদেরকে চিনি, আমি জানি বড় বড় নেতাদের ছত্রছায়ায় তারা আছে, আমি তাদেরকে চিনি। সুতরাং আমি এক সময় তাদের নাম বলবো, এখন বলছি না কিন্তু বলবো। এই এক কিন্তু সময়টা কবে জামাত আসবে? মানে আগে ওই যে আমি একদিন দেখছিলাম সাংবাদিক মাসুদ কামাল, তিনি একটা এপিসোড করেছেন, কোয়া দিমো এপিসোড আর কি, তার নাম দিয়েছেন যে এখন বলবো না, পরে বলবো, এরকম অনেকেই আসলে অনেক কিছু বলেন নাই। আপনার আসলে সেই সময়টা কবে আসবে? আপনি কতদিনের মধ্যে আশা করছেন যে তারা একটা ব্যবস্থা নেবে, আর না নিলে আপনি বলে দেবেন? না, দেখেন, সরকারের বয়স মাত্র 2 মাস পার দিল। এখন ধরেন নানা রকম ক্রাইসিস, ইউনূস সরকার বহু, ধরেন 24 লাখ কোটি টাকা লোন ফেলে গেছে, জ্বালানি ক্রাইসিস, এবং আপনার দেখেন বাজার মূল্য নিত্য পণ্য ঊর্ধ্বগতি। তারপরে ধরেন মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হন্তদরিদ্র হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটু সময় আমরা দিতে চাই। আমরা তো ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির কোনো পথধারী লোক না, হুম। সুতরাং আমরা ব্যক্তিকে আমরা আক্রমণ করতে চাই না। আমরা করব, অবশ্যই করব, সরকার যদি এগুলোকে স্পষ্ট। ক্লিন না করে অবশ্যই করবো। মানে স্পষ্ট একটু সময় দিতে চান, ওই সময় পর্যন্ত গুপ্তরা গুপ্ত থাকুক, তারপরে আপনারা হয়তো প্রকাশ করবেন সেই না, গুপ্ত থাকুক না, গুপ্ত আমরা চাই যে যার যার দল সে গুপ্ত বের করুক, যেটা চিহ্নিত গুপ্ত। এখন গুপ্তদেরকে চেনা যায়, হ্যাঁ, তাকে যদি রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় এবং তারা স্বীকারও করে, অথচ বের করে না। সুতরাং তারা, আমরা আশা করি যে তারা ক্রাইসিস যেমন মিট করতেছে, তেমনি গুপ্তদেরকেও বের করুক রাজনৈতিক দল। এটা আমাদের আকাঙ্ক্ষা, যদি মনে করে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দরকার নাই, প্রত্যাশা পূরণ করার দরকার নাই, বিএনপি কিন্তু জনাব বিএনপির মেয়াদি, মতো যে চলবো, গোপনে থাকলে আমরা বলবো। মানে এই প্রশ্নটা যদি করি, যে গোপনে থাকলে সমস্যা কি? প্রকাশ্যেই তো তারা তাদের সাথে ছিল, এবং এই প্রশ্নটার সাথে সাথে জুড়ে দেই যে ধরেন যখন ছিল মানে একসাথে ছিল, বিএনপি জামাত জোট করেছে, বিএনপি জামাত ভাই ভাই ছিল, সেই সময়ে মানে নাকি এটা আসলে বিএনপির কাছে একটা কার্ড, গুপ্ত কার্ড, মুক্তিযোদ্ধা না, কার্ড, যখন আসলে দরকার হয় জোটে, তখন তারা ব্যবহার করে, মানে ভুলে যায় তাদের অতীত বা ব্যাকগ্রাউন্ড যা যাচ্ছে ভুলে যায়, আবার এখন যখন প্রতিপক্ষ, তখন আবার সেই ট্যাগটা দিয়ে দেয়, রাজাকার ট্যাগ। এটা একটা কার্ড হিসাবে ভালো কার্ড কিনা বিএনপির জন্য? না, ভালো কার্ড সবার জন্য।
আওয়ামী লীগের জন্যও ছিল। আওয়ামী লীগ বরাবরই আপনার দেখেন জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী বলে কার্ড খেলেছে, হুম। এটি রাজনীতির জঙ্গি প্রধান কার্ড, ছিল। হ্যাঁ। ঠিক, হ্যাঁ, জঙ্গি কার্ড এবং স্বাধীনতা বিরোধী। আর বিএনপি দাবি করেছে যে আমাদের এটা ভোটের রূপ, কিন্তু দীর্ঘদিন জামাত ছিল, যার ফলে জামাতের ভিতরে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। আমি এই জন্য বলি 20%। ভোটের আগেও বলে, ভোটের পর বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে জামাত এত ভোট পেল কোত্থেকে। আমি বলি যে বিএনপির 20% ভোট পাইছে, হ্যাঁ, এই জন্য পেয়েছে। তা আমরা পরিষ্কার ব্যাপার, আমার পরিষ্কার বক্তব্য, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে। মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয়স্থল দরকার পড়বে। ধরেন যখন ফজলুর রহমানের বাসায় মব সন্ত্রাস হলো, তখন কিন্তু আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? কাউরে কোনো না কোনো দল তো আশ্রয় থাকতে হবে। জাতীয়তাবাদী দল, মধ্যপন্থা দল, সেই দলের কেন আশ্রয় পাবে না? হ্যাঁ, তো এখন তার এখানে মব সন্ত্রাস হয়, তার তার সরকার কেন ব্যবস্থা নেয়নি? আমি বলেছি, কারণ ওই দিন যেটা কালের কণ্ঠের একটা অনলাইনে ওই সে বক্তব্য দিয়েছিল, আমি তার সাথে ছিলাম, ওই শোতে আমিই ছিলাম। হ্যাঁ, এবং তারপরে তার বাসায় মব সন্ত্রাস, তাকে তো এখন অশ্লীল ভাষায় বলা হয় ফৌজি পাগলা, বলা হয় না? বলা হয় তো। এইভাবে একটা মুক্তিযোদ্ধাকে হিউমিলেট করা হয়। তার সমালোচনা করেন, সমালোচনা করেন, তার ব্যক্তি সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সে তো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধার কথা বলবে না। 71-এ মুক্তিযোদ্ধা, ধরেন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকবো আমরা তো ভাবি নাই, কিন্তু বেঁচে আছি, এখনো বেঁচে আছি। এখনো মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশে যেটা হয়, যে পরিবার থেকে, যে যে পরিবারে জন্মগ্রহণ করে, তার মুরব্বী যে থাকে, তার বাবা মার আদর্শ নিয়ে সন্তানরা গড়ে ওঠে। এখন এখন আমি বলবো মুক্তিযোদ্ধারা যে আদর্শ লালন করে, এখনো বাংলাদেশ তারা অনেক বেশি সংখ্যাধিক্য। আপনি দেখেন জামাত ইসলাম যখন জাতীয় ইলেকশন হয়, তখন অনেক সুর উঠে গেছিল, জামাত ইসলাম গোপনে গোপনে জিতেও যেতে পারে, কারণ তাদের হাতে আপনার জান্নাতের টিকিট, তাদের হাতে টাকা, রাস্তাঘাটে 1,000 টাকার নোট বিতরণ করে, ওপেন ওপেন, তো জান্নাতের টিকিটও দেয়। তো আমাদের দেশে ধরেন 30% লোক অক্ষরজ্ঞানী নেই, গ্রামে যারা আছে, নারীরা আছে, তাদের যখন সন্তানদের হাত ছোঁয়া, মাথা ছোঁয়া প্রতিজ্ঞা করায়, তারা কি করবে? মিসগাইড হয়ে ভোট দিছে, এই জন্য কিছু ভোট পেয়েছে। কিন্তু আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নাই। আপনি দেখেন তখন যখন জামাত মনে করা হয়েছে যে ক্ষমতায় চলে আসতে পারে, তখন কিন্তু আপনি দেখেন প্রায় সব, জামাত ছাড়া প্রায় সব জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়ে পাশ করানো হয়েছে। বিএনপির সব ভোট পজিটিভ আমি কিন্তু মনে করি না। বিএনপিকে রিয়েলাইজ করা উচিত যে তারা যে রাত পাস করেছে, এটা শুধুমাত্র বিএনপির ভোট নয়। এখানে বিএনপি জামাতের হাত থেকে বাঁচার জন্য অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, এবং অনেক জায়গায় আপনি দেখেন ফরিদপুর বেল্টে কিন্তু বিএনপির প্রার্থী পাশ করে গেছে। এই শামা অমায়ক, কৃষক নেতা বাবুল, এরা কিন্তু ওখানে জিতে গেছে। এতে বোঝাই গেছে যে আওয়ামী লীগের লোকরা, বিশেষ করে মাইনরিটি হিন্দু ভোট, এগুলো কিন্তু গড়ে যদি বলেন টোটাল, অনেক সেন্টারে ব্যতিক্রম ঘটেছে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং এবারে হিন্দুদের ভোট যেটা তাহলে এই যে আওয়ামী আওয়ামী লীগ লীগের পাইতো, ভোট একটা পেলো, মানে বিএনপি পেলো, যেই রকম একটা সমীকরণেই হোক না কেন, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি মানে এত ভালো একটা ফলাফল করলো, 2/3 মেজরিটি আসলো, যে যার মধ্যে আওয়ামী লীগের ভোটও আছে বলে আপনি স্পষ্ট করছেন। তাহলে এসেই আবার আওয়ামী লীগের রাজনীতিটাকে, নিষিদ্ধটাকে পাকাপোক্ত করে দিল। এটি কি মানে এটা আসলে কেমন হলো? দেখেন এটার একটা আমার ব্যাখ্যা আছে, নিজস্ব ব্যাখ্যা। ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন পাশ করেছে, এটা ইউনূস ইউনূস সরকার অধ্যাদেশ জারি করেছে, ইউনূস এটা পাশ করেছে। এটার দুটো হতে পারে। এখন আপনি দেখেন যে আপনি বলেছেন হয়তো বিএনপির ভিতরে বচসা হচ্ছে, তর্ক হচ্ছে, এটা মানলাম, কিন্তু তারা তো সংসদও বয়কট করছে, কিন্তু বাইরে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে মিছিল করছে। ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এই আইন যে তাদের উপরে প্রয়োগ হবে না, এটা নিশ্চয়তা কি বলেন? আবার আওয়ামী লীগ 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পরে ফিরে আসবে, তারপরে বিএনপি যে নিষিদ্ধ হবে না, এটা নিশ্চয়তা কি? ঠিক এই সুতরাং কথাই এটা একটা বলেছিলেন ওপেন গয়েশ্বরচন্দ্র এন্ডেড রায়। আইন।
ঠিক এই কথা আপনি যেটা হ্যাঁ, বলছেন, যে এই এটা জিনিসটি তাদের উপরই অ্যাপ্লাই হবে না এটা নিশ্চয় থাকে, এই কথাটাই বলেছিলেন গয়েশ্বরচন্দ্র রায় যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, না, এই জন্য আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল, যেটা বিএনপি আগেও বলেছে, যে একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল আর একটি দলের কে নিষিদ্ধ চাইতে পারে না। যেমন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ আছে, কিন্তু 5ই আগস্টের পরে মোশতাক যখন ক্ষমতায় নিল তখন জেলখানা ভরে গেল। তার 80% স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু গ্রেপ্তার হয়, এবং আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আইনে আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়। এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমনই যে ডিটেনশন, এটা কোর্টও সেই মামলা হিয়ারিং করে দিবে না যতদিন সরকার এসে সন্দেহ করলে যাকে গ্রেপ্তার করবে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, সে আর জেলখানা থেকে বেরোতে পারবে না, আটক থেকে বেরোতে পারবে না। সুতরাং এই আইন কার উপরে প্রয়োগ হবে, কখন কিভাবে প্রয়োগ হবে বলা মুশকিল। এটা একটা ওপেন এন্ডেড আইন। এই বলা তো আইনকে আমি মোটামুটি বলি সহজ, কালো আইন। যারা যারা বিরোধী মানে গুড বুকে থাকবে না তাদের উপর অ্যাপ্লাই হবে, ব্যাপারটা এরকমই তো নাকি? হ্যাঁ, ব্যাপার তো তাই হবে, ব্যাপার তাই হবে। কারণ আমি তো দেখেছি যে আওয়ামী লীগের কিছু বাইরে যারা নেতারা আছে তারা তো বিএনপি সম্পর্কে বলছে, এটা আওয়ামী লীগের লোকরা পছন্দ করে নাই, কিন্তু বিএনপির যারা নেতা যারা বাইরে আছে, হুম। ধরেন টাকা পয়সা, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারা তো এখন নেই, তারা তো এখন নেতৃত্ব দিচ্ছে না। এখন সাধারণ যে আওয়ামী লীগের সমর্থক তারা দেশে আছে, হুম। তারা অর্গানাইজ হতে পারছে না। তো আমি এই জন্য বলছিলাম যে ধরেন শিরীন শারমিন স্পিকার, তিনি তো সেনানিবাসে আটক ছিলেন, তিনি যেদিন গ্রেপ্তার হলেন সেদিনই কিন্তু আমি বলেছি, তিনি জামিন পাওয়ার আগে, জেলখানা যাওয়ার আগেই বলেছি, সম্ভবত যে ক্লিন ইমেজের লোক দিয়ে যে আওয়ামী লীগ অর্গানাইজ হতে পারে, আমার মনে হয় শিরীন শারমিন তার একজন হতে পারে। কারণ তার বাবা, তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট সব মিলে সে একজন নির্দোষ ব্যক্তি। তার বিরুদ্ধে খুনের মামলা দিল, ঠিকই তাকে কোর্ট জেলখানায় পাঠালো, এবং পরের দিন জেল হয়ে গেল, জামিনে বেরিয়ে আছে, এখন সে বাইরে আছে, সে মুক্ত, সে মুক্ত। তো এখন সে যদি, কিন্তু সমস্যা একটাই, যে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা দেশে ফেরে তাহলে কিন্তু অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, তার দ্বারা সম্ভব না, তাকে বিকল্প চিন্তা করতে হবে। আবার তার সমর্থন ছাড়া, তার এজাজত ছাড়া যদি কোনো নেতা যদি ক্লিন বেরোতে হয়, তার দ্বারা কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হবে না। আবার এও ঠিক, সরকারের পক্ষ থেকে মোটামুটি ভাবে আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন আপনার শেখ হাসিনা এসে প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, তখন কিন্তু জিয়াউর রহমান কিন্তু খুব একটা ডিস্টার্ব করে নাই, অর্থাৎ জোহরা তাজউদ্দিন থেকে ডিস্টার্ব করে নাই, আওয়ামী লীগ আস্তে আস্তে অর্গানাইজ হয়েছে। যদি এখন যদি এরকম পরিস্থিতি হয় এবং সেখানে যদি শেখ হাসিনার সমর্থন থাকে, আমার ধারণা একটু দুর্বল নেতৃত্ব হলেও আওয়ামী লীগ সংগঠিত হবে, কারণ সব সমর্থক বাংলাদেশে আছে এবং তারা আওয়ামী লীগ হয়েই আছে, এবং আওয়ামী লীগের কিন্তু সমর্থক তো আপনি কম না। আওয়ামী লীগের কথা বলছেন যে মানে শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে যেই কথা বোঝা যায় বা শোনা যায়, তারা যারা কথা বলেন, আমার অনুষ্ঠানে কথা বলেন, তারা বলেন যে মানে আমাদের দেশে যে পরিবার ভিত্তিক রাজনীতির কালচার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা, তারপরে তার পরিবার থেকে কেউ, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, তারপর তারেক রহমান, তারপরে জাইমা রহমানের মানে লাইনও দেখা যাচ্ছে যে ঠিক তারপরে জাইমা রহমান। ফলে এই পরিবার প্রথার বাইরে আসলে গেলে রাজনীতিটা তাদের মধ্যেও ঠিক চলবে না, আওয়ামী লীগের ক্ষেত্রেও বলেন। তো হুট করে এখন শিরীন শারমিন চৌধুরীকে তারা মেনে নেবে দলের, আপনার তাই মনে হয়? না, না, আমার মনে হয় যে শেখ হাসিনা যদি মনে করে, শেখ হাসিনা, আমি শুনেছি, এটা আমার কাছে প্রমাণ নেই, ভারতের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা নয়, বিকল্প শেখ হাসিনার পরিবারের লোক নয়, বাইরের থেকে আওয়ামী লীগকে অর্গানাইজ করা, পরেরটা পরে দেখেন। কিন্তু শেখ হাসিনা এটাতে রাজি হচ্ছেন না, তিনি তার পরিবারের কোন সদস্য দিয়েই আওয়ামী লীগ করতে বলতে চান, কিন্তু এই মুহূর্তে কোন পরিবারের লোক দিলেও এখন ফিজিবিলিটি সেই অবস্থায় নাই আওয়ামী লীগ অর্গানাইজ হওয়া। কিন্তু ক্লিন ইমেজের যদি থার্ড কাউকে, পরিবারের বাইরে থার্ড কাউকে দিয়ে করা হয়, এবং শেখ হাসিনার যদি সেখানে সমর্থন থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হতে পারে এই যে আমার ধারণা। ফিজিবিলিটি নাই আপনি বলছেন, এটা নাই কেন? মানে এখানে যারা অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো আছে বা সরকার, তারা দেবে না করতে, এরকম নাকি? আপনার কি মনে হয় জনগণ নেবে না এই কারণে?
না, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, জনগণ যেটা চায় সেটাই তো ঘটে। রাজনৈতিক দল, সরি, রাজনৈতিক দল যেটা চায় সেটা, ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির বিরুদ্ধে জামায়াত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করলো, তখন কি বাংলাদেশের 18 কোটি লোক ছিল? তখন তো 12 কোটি লোক ছিল। 12 কোটি লোক ছিল আন্দোলনে, ছিল না তো। শুধু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এবং জামাতের সমর্থক অ্যাক্টিভিস্ট ছিল। তাতেই কিন্তু উল্টে গেল, কারণ দেশ আন্দোলনটা অসহনীয় করে ফেলা হলো, সরকার চালানো সম্ভব ছিল না। তখন ওই যে স্ন্যাপ নির্বাচন দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, সেটা ঠিক। কিন্তু এখন যদি ধরেন শেখ হাসিনা বা সজীবদের জয় বা পুতুলকে দেওয়া হয়, কথার কথা, যে একই পরিবারের দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সাস্টেনেবল হবে না। কারণ আপনার সজীব ভুইয়ার একটা কথা আপনি স্মরণ করে দেখেন, যে সে বলছিল যে ডিপ স্টেট আমাদের ফাংশন করেছে, তারা বলেছে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট আমাদেরকে ক্ষমতায় থাকার পরিকল্পনা দিয়েছিল। সুতরাং এখনো যে ডিপ স্টেট কাজ কাজ করছে না এমন তো নিশ্চয়তা নাই। আপনি আমাদের দেশের রাজনীতি, আপনি আমেরিকায় আছেন, এখনো আমি বলবো রাজনীতিতে, এখনো আমি বলবো যে আমি লিখেছিও যে ইলেকশনের আগে এবং পরে এখন ডিপ স্টেট এখনো সক্রিয় আছে, এখনো এক এক করে বেরোচ্ছে। এই যেমন ডিপ বদিউল স্টেট আলম কি, মজুমদার। এই ডিপ স্টেট কি আওয়ামী বিরোধী ডিপ স্টেট? না, এই মুহূর্তে ফিজিবিলিটি ডিপ স্টেট এখন যেটা চায়, আগে -2 থিওরি ছিল, তো -2 থিওরি এখন -4 হয়ে যাবে, প্রয়োজন -5 হবে। অর্থাৎ সোজা কথা, দুই পরিবারের বাইরে চলে যাওয়ার একটা ডিপ স্টেটের একটা পরিকল্পনা আছে বলে আমার অনুমান। সুতরাং দুই সেই পরিবার থাকলে ডিপ পরিকল্পনার স্টেটের ফাঁদে আমরা, সমস্যাটা কি হচ্ছে? না, সমস্যা কিন্তু হচ্ছে না, আমাদের দেশে পরিবারতন্ত্র থাকে। তবে সব দেশে, গণতান্ত্রিক দেশে পরিবার কিন্তু সবসময় আছে। যে আপনার ধরেন ছোট, আপনার আমেরিকাতেও ছিল, ছেলে আহ, ছেলের বাবা ছিল, হ্যাঁ, তো সেটা ছিল। কিন্তু আমাদের দেশে একেবারে ম্যাথোডিক্যালি পরিবার থেকে হয়, যে পরিবারের বাইরে হয় যাবে না। যেমন আওয়ামী লীগ যখন আপনার ভেঙে গেল, কয়েক টুকরা হয়ে গেল, তখন ডক্টর কামাল হোসেন তারা খবর দিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসলো। শেখ হাসিনার তো কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, কিন্তু সে বঙ্গবন্ধুর কন্যা, তাকে প্রেসিডেন্ট বানায় দিল, আওয়ামী লীগ ঠিকই অর্গানাইজ হলো। তাকে একটু নিরাপদ জায়গা দেওয়া হলো, স্পেস দেওয়া হলো, ঠিকই আওয়ামী লীগ অর্গানাইজ হলো। এটা হলো আমাদের দেশের কালচার। অর্থাৎ যেহেতু রাজনৈতিক দলের ভিতরে ডেমোক্রেটিক চর্চা নাই, কোনো দলেই নেই, ছোট বড় কোনো দলেই নাই। সুতরাং এই জন্যই আপনার ফ্যামিলির নেতৃত্বটা, যেটা বলে ডাইনেস্টিটা আমাদের দেশে খুবই গ্রহণযোগ্য হয়। তারপরে আমি বলবো যে এখন আমাদের দেশের রাজনীতিটা শুধুমাত্র রাজনীতিবিদ বা দেশের জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার উপরে নির্ভর করে না, এখানে পরাশক্তিগুলো কাজ করে। আপনি দেখেন বাংলাদেশকে নিয়ে এখন খুব টানা হেঁচড়া হচ্ছে বলে আমার অনুমান। তখন এশিয়া প্যাসিফিক রিজনে, সেখানে আমেরিকারই একটা সার্ভে আছে যে 85% লোক ইন্দো প্যাসিফিক রিজনে বাস করে, এবং অর্থ সম্পদও এখানে প্রায় 60%। সুতরাং আগামী দিনে অর্থনৈতিক ভরকেন্দ্র হবে ইন্দো প্যাসিফিক রিজন। সুতরাং এই রিজনে কার দখলে থাকবে, এটা কিন্তু পরিকল্পনা চীনেরও আছে, আমেরিকারও আছে, সেই সাথে আপনার জাপানও আছে, স্কোয়াড করছে না, জাপানও আছে, আবার দূর থেকে রাশিয়ারও কিন্তু আছে, আমার সবাই প্রশ্নটা আছে। কিন্তু ওইখানে ছিল যে সেই ধরেন পরিকল্পনা ছিল যে আমাদের এই ভূ রাজনৈতিক একটা পরিকল্পনা আমাদের দেশকে নিয়ে, বা যদি বলি এখানে ডিপ স্টেটের ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের সাথে পরিবার থেকে নেতা হওয়ার যে জায়গাটা, ধরুন তারেক রহমান বা তারপরে জাইমা রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে যদি সজীব অজয় জয় ধরে নিই, মানে এতে তাদের সমস্যা কি? ডিপ স্টেটের অসুবিধা কি হয়? না, অসুবিধা নাই। বাংলাদেশ থেকে এখন ধরেন 80টা সেনা ঘাঁটি আছে আমেরিকার সারা বিশ্বে, কিন্তু এই দক্ষিণ এশিয়ায় কোনো ঘাঁটি নাই। এখন ধরেন কোনো কারণে, আপনি জানেন তো যে আমাদের এখানে একটা চুক্তি হয়ে গেছে, আমি লিখেছি, চুক্তি ছাপাও হয়েছে, অলরেডি চুক্তির বেসিসে আপনার স্টল হচ্ছে। অলরেডি 14টা বোয়িং কিন্তু আমেরিকা থেকে চুক্তি আবার হয়ে গেছে, 14টা বোয়িং আনছে। কিন্তু এর আগে বাংলাদেশ চাইছিল ফ্রান্স থেকে আপনার এয়ারবাস বিমান নেবে। আনবে, বোয়িং আনবে। কিন্তু এয়ারবাস যে চুক্তিটা করা হয়েছে, যে ওটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে না, ফ্রান্স থেকে নেওয়া যাবে না, আবার অস্ত্র কেনা যাবে না,
চীন থেকে অস্ত্র কিনতে হবে আমেরিকার থেকে, এবং অস্ত্র কেনা বাড়াতে হবে, সমরাস্ত্র কেনা বাড়াতে হবে। দুই, যে গার্মেন্ট যত এক্সপোর্ট, আমাদের 80% এক্সপোর্ট, এক্সপোর্ট তারা বলছে যে এক্সপোর্ট ইন্ডিয়াতে আমেরিকাতে করা যাবে, তবে তুলা এবং সুতা এগুলো আমাদের এখান থেকে নিতে হবে, আমেরিকা থেকে নিতে হবে। কিন্তু আমরা তো সুতা নেই, আমরা আনি চীন থেকে, আনি দক্ষিণ আমেরিকা থেকে, আনি কাছাকাছি দেশ থেকে আনি, খরচ কম, তা আমাদের তো হবে না। তারপরে ধরেন মেধাস্বত্ব, আপনি দেখেন মেধাস্বত্ব আইন দিয়ে আমাদের দেশের সকল আপনার যত ফার্মা আছে এটা চলে। ওষুধই তাকে এখন বলা হচ্ছে যে তারা মেধাস্বত্ব প্রয়োগ করবে, অর্থাৎ তাদের মেধাস্বত্ব ব্যবহার করলে, হ্যাঁ, যেটা আপনি জানেন যে জেনারিক নেম, জেনারিক ওষুধের জেনারিক নেম ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, কোন কোন ওষুধ কোম্পানি ব্যবহার করতে পারবে না। তাহলে তো ওষুধ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, সে ওষুধ তো কিনবে না। জেনারিক নেম ব্যবহার না করলে তো ওষুধ বিক্রি কমে যাবে, দামও বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে, কারণ জেনারিক নামের কারণে তাদেরকে তো ট্যাক্স দিতে হবে। সুতরাং এরকম অনেক চুক্তিতে হয়েছে, যে চুক্তিতে আমি তার নাম দিছি, ওই হেডিংটাই ছাপা হয়েছে যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাণিজ্য চুক্তি ফাঁদে বাংলাদেশ, আমি বলেছি। যতগুলো চুক্তি যা হয়েছে এটা বাংলাদেশকে একদম অনুগত করার জনাব এমনি আপনার এই অবস্থানটা স্পষ্ট, আপনার সেই লেখা বলি বা আপনার এখনকার বক্তব্য বলি, আপনার অবস্থানটা স্পষ্ট। আপনার মতোই বলছেন আরো অনেক বিশ্লেষক, তারাও বলছেন যে অনেক দেখাচ্ছেন যে কোথায় কোথায় আসলে চুক্তিটা আমাদের জন্য ক্ষতিকর বা আমেরিকার জন্য একপেশেভাবে লাভজনক। বিশ্লেষকরা, আপনারা বলছেন, বিশ্লেষক যারা আছেন, অর্থনীতিবিদরা সবাই বলছেন। কিন্তু দেখুন, সংসদে এটা নিয়ে কথা হচ্ছে না। রুমিন ফারহানা সেদিন একটু বলতে শুরু করলেন, ওনাকে আসলে ওটা হয়তো বিধির বাইরে ছিল বলে সেদিনের জন্য ওটা আলোচনাটা হয় নাই। মানে সংসদে কেউ, না সরকারি দল না বিরোধী দল, কেউ আলোচনা করছে না। ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে করে গেল, সবাই তখনও চুপ, এখনো চুপ, কেন এটা? না, ওটা ওটা আমি লিখে দিচ্ছি যে এই সংসদে সরকারি দল এবং বিরোধী দল কেউ এই চুক্তি নিয়ে কেউ কোনো কথা বললেন না, এটাও আমি লিখে দিচ্ছি। কিন্তু এর চাইতে যেটুকু জানি সেটুকু এখনো আমি অনিয়ারে বলতে পারবো না, তাহলে আমি গায়েব হয়ে যেতে পারি। সুতরাং আমি বলবো না কোথায় চুক্তি স্বাক্ষর হয়েছে, কে কে উপস্থিত ছিল, সে খবর আমার। এখন কে আপনাকে গায়েব করবে? মানে আগে না হয় শেখ হাসিনা বলে গুমের একটা কালচার ছিল, এখন আপনাকে কে গায়েব করবে? যে কেউ গায়েব করতে পারে, সরকারের তো একই ক্যারেক্টার, গায়েব করতে পারে। অথবা আমি এমন বিরাট বাদল হব যে আমি সমাজে টিকে থাকাই মুশকিল হবে। আমার মতো আমেরিকায় চলে যাওয়ার তো পয়সা নেই, আমি কি করব বলেন? হ্যাঁ, আমার তো উপায় নেই। সুতরাং আমি এখনো ছাড় দিচ্ছি, আমি বলবো, সবই বলবো। আপনার এখানেই বলেছেন যে কোথায় কোন চুক্তি স্বাক্ষর হয়েছে, গভীর রাতে সেখানে কে কে উপস্থিত ছিল। আমি এইটাই বলি যে ইনুজ সাহেবও সেখানে উপস্থিত ছিল, শুধু এইটুকু বললাম। ইনুজ সাহেব উপস্থিত ছিল এবং 5 স্টার একটা হোটেলে স্বাক্ষর হয়েছে এবং গভীর রাতে সেটা স্বাক্ষর হয়েছে। হ্যাঁ, সুতরাং এখন কেউ কথা বলার স্কোপ নাই। এবং ডক্টর খলিল যেটি বলেছেন সেটাই কি ঠিক, যে প্রধান মানে দুই দলের প্রধান নেতাদের সাথে কথা বলেই আলোচনা করেই চুক্তি সই হয়েছে? কারণ কেন জিজ্ঞাসা করছি, কথাটা ঠিক কেন এটা আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ হচ্ছে যে জামাতের আমির ফেসবুকে পরবর্তীতে লিখছেন যে না, তাদের সাথে নাকি কোনোই আলোচনা হয় না। মানে কেউ একজন মিথ্যা বলছেন, যদি তাদের দুজনের কথা ধরি তাহলে একজন কেউ মিথ্যা বলছেন। না, এটা তো মিথ্যা বলছে। তিনি যদি এটা সত্যই হয়, যে ওটা যদি সত্যি হয় সংসদে উত্থাপন করেন না কেন? উনি তো বিরোধী দল, ওনার তো কোনো ইয়ে নাই, উনি বলেন না কেন যে এই যে গোলামি চুক্তি করা হলো, গোপন চুক্তি করা হলো, আনডিসক্লোজ চুক্তি করা হলো, আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত, বাণিজ্যিক চুক্তির নামে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। কই উত্থাপন করলো না তো, সরকারি দলও করলো না, বিরোধী দলও করলো না। সুতরাং এখানে তো ডাল মে কুচ কালা হয়। আপনি বলেন, এটা বুঝে নেন যে আমার মনে হয় যে ওই জায়গায় তারা জানে, সবাই জানে। এবং এটা যেটা বলেছে যে গোপন চুক্তি নয়, যেটা আপনার ফরেন মিনিস্টার বলেছে, এটাও সত্য না, কারণ গোপনে চুক্তি গোপনে হয় নাই। আমি এইটুকু বলছি যে গোপনে চুক্তি হয় নাই, শুধু ইউনূস একা চুক্তি করে নাই। এবং এই ফরেন মিনিস্টার তিনি উপস্থিত ছিলেন, তিনিও জানেন। এবং তিনি যেটা বলছেন সব ওপেন করে দেওয়া হয়েছে, এটাও ঠিক করেনি, আমি সেটাও লিখে দিয়েছি।
সেটাও ঠিক ওপেন বলেন। তো না এখন হলো বা নির্বাচনের পরে এসে ওপেন হলো আমরা জানি, কিন্তু যখন চুক্তিটা হচ্ছিল তখন তো এনডিএর অধীনে অনেক কিছুই আমরা জানতে পারছিলাম না, মানে তখন তো আসলে গোপনই ছিল, তাই না? না না, গোপন ছিল, কিন্তু পরে আপনার হোয়াইট হাউস থেকে ওখানে আপনার গণমাধ্যমের আপনার ওয়েবসাইটে দিয়ে দিছে। হুম হুম, ওই ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। হ্যাঁ। সেখানে পুরা চুক্তিটা আমার কাছে আছে, পুরাটাই আছে। সুতরাং এখন আমি লিখলে আমাকে ধরার উপায় হুম নাই, চুক্তির যা আছে সব লিখে দিছি। হুম তো এখন আমেরিকা তো বাংলাদেশের মতো না যে চুক্তি করবেন, গোলামি চুক্তি করবেন, এটা চুপ হয়ে থাকবে, কেউ দেখাতে পারবে না। কিন্তু ওখানে তো অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা কিছু হলেও আছে। ওখান থেকে ওয়েবসাইটে দিয়ে দিছে, ওয়েবসাইট থেকে বাংলাদেশে এসে গেছে। পত্রিকায় একটা ছোট পত্রিকাও ছাপা হয়েছে, পুরা চুক্তিতে ছাপা হুম হয়েছে। কিন্তু ওটা চুক্তিটা যদি আপনি আলাদা, আমি ছেলেন ফিচার যেটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তুলে ধরছি। সেকেন্ড ট্র্যাক দিতে গেলে 1 পৃষ্ঠা লাগবে, যে 1 পৃষ্ঠা জায়গা দিয়ে করবে বলেন। আর তাহলে এক ধরেন পৃষ্ঠা ওইভাবে এত পড়েও মানে আমাদের সংসদে দেখছি আমরা আসলে যেই বাহাস হচ্ছে কে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কার কি ভূমিকা ছিল, যেটার আসলে কথা হিসাবে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার ইফেক্ট কি, মানে এটা বলে কি হচ্ছে সেই প্রশ্নটা যেমন আসছে। অন্যদিকে এই যেগুলোতে কাজ হবার জায়গা, যে এই যে চুক্তি হয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে বাতিল করার ক্লজ ছিল, 7 দিন চলে গেছে, এখনও কিছু আছে কিনা জানি না, সেই বিষয়ে কোনো আলোচনা না, একদম বেমালুম হচ্ছে না, মানে সবাই যেন এটা ভুলেই গেছে এই বিষয়ে কথা বলার কথা। রুমিন ফারহানা বললেও তাকে চুপ করিয়ে দেওয়া হলো, বিধি বহির্ভূত হিসাবে কথা বলতে পারলেন না। মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে মাথা ঘামানো হচ্ছে না। আমি দেখছিলাম টিআইবির একটা আমি টিআইবিকে রেফার করে বিভিন্ন পত্রিকা লেখে যে প্রতি মিনিটে সংসদে খরচ হয় 2,72,364 টাকা, মানে ব্যয়, পরিচালন ব্যয়। এত টাকা খরচ করে অকাজের কথা হচ্ছে কি সংসদে? আপনি যদি এখন আমি সংসদে কথা বলতাম, আমাকেও আপনি চুপ করে দিতেন, আপনি স্পিকার হলেন। এখন আমাকে চুপ করতে পারতেন, আমাকে খোঁচাচ্ছেন কথা বার করার জন্য। কিন্তু আমি ইনডাইরেক্টলি সব বলে দিছি তো। হুম কারণ এই চুক্তি বাতিল হচ্ছে না, চুক্তি অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাতিল হচ্ছে না। আমরা এ দেশে নতুন করে যদি আন্দোলন সংগ্রাম না হয়, তাহলে এই চুক্তি বাতিল হবে না, এবং আমরা পুরোপুরি আমেরিকার বলয়ে ঝুঁকে পড়েছি। এখন এখন আমরা চীনের পক্ষে যাব না আমেরিকার পক্ষে থাকবো, এই প্রশ্নটা আসে গেছে। মাঝামাঝি থাকার যে আগে যে আমাদের পররাষ্ট্রনীতি ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, এই চুক্তির ফলে সেই জায়গা আর নাই। হ্যাঁ, আমেরিকাও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিচ্ছে, সেখানেও বাংলাদেশকে চায়। আমেরিকা তো আমাদেরকে চাই, কারণ তার তো এই দক্ষিণ এশিয়াতে কোনো স্ট্র্যাটেজিক জায়গা নাই। তারও হুম হয়তো অনেক জায়গায় আপনি দেখেন, তার 80টা দেশে বললাম তো সেনা ঘাঁটি আছে, দক্ষিণ এশিয়ার মধ্যে নাই। সেখানে যদি ধরেন আমাদের যদি আহ আপনার সমুদ্র বেল্টে কোথাও ঘাঁটি করতে পারে, সমস্যা কি? সমস্যা কি? আবার এছাড়া আরো অনেক প্ল্যান আছে। ধরেন আমি জানি, আমি আজ থেকে 15 বছর আগে এই চিটাগাং হিল ট্র্যাক থেকে শেরপুর পর্যন্ত পাহাড় দিয়ে হেঁটেছি এবং 6টা রিপোর্ট করেছি আমি। তখন আমি দেখেছি যে আমাদের হিল ট্যাক্সে বাঙালি ছেটেলার ছাড়া আর বাকি যারা আছে তার 98% খ্রিস্টান হয়ে গেছে। এবং ওই অঞ্চলটি ফাইনালি একটা প্ল্যান আছে যে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়া, হুম। এই পরিকল্পনাও কিন্তু আছে। এখন আমরা ওটার তো ভিতরে ঠিক এই ঢুকতে কথা যাচ্ছি বলেই তো কিনা জানি শেখ না। হাসিনা, মানে তিনি বললেন যে এইসব কথা বলেই তিনি বিরাগভাজন হলেন এবং এই কারণে ক্ষমতায় থাকতে, তাহলে তো শেখ হাসিনা যে স্ট্যান্ড নিয়েছিলেন সেটাই তো টিকে যায়। না, সেটা শেখ হাসিনা অনেক কথাই ঠিক করেছে, কিন্তু চুরি ধরেও তো বেসামাল করেছে। তার তো হিসেব নিকাশ নাই। সে গুড ম্যানেজার ছিল, এটা ঠিক, কিন্তু চুরিও তো করেছে। কারণ এই যে মেট্রো রেল হুম করেছে, ফ্লাইওভার করেছে, চুরিও করেছে। একটা বালিশ তুলতে অ্যাটমিক, রূপপুর অ্যাটমিক এনার্জি কমিশন এখন অপারেশনে যাবে, 3 মাস পরে ওখান থেকে বুদ্ধিট পাবো। কিন্তু আমরা তো কাহিনী শুনেছি, একটা হারিকেন আপনার 12 তলায় তুলতে কয়েক হাজার কোটি টাকা লেগেছে, একটা বালিশ তুলতে কয়েক হাজার কোটি টাকা লেগেছে। এটা তো ঘটেছে, তো ঘটেছে। সুতরাং এখন ওখানে বলা হয় যে ওখানে কয়েক কয়েক মিলিয়ন ডলার ওখান থেকে লুটপাট হয়েছে। সুতরাং এটা তো ফিজিবিলিটি স্টাডি এখন কতটুকু বিদ্যুৎ দিবে, ধরেন 3 মাস পরে হুম 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, এটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে। 300 মেগাওয়াটে তো আমাদের
পূরণ হবে না, আমাদের মানে আপনি ডিমান্ড যেটা পূরণ হবে বলছেন না। চুরি, দুর্নীতি নিশ্চয়ই সেগুলোর কথা এখন তাদেরকে জিজ্ঞেস করে তারাও বলে যে হ্যাঁ অনেক কিছু হয়েছে। কিন্তু হয়তো যেই লেভেলে হয়েছে সেই লেভেলে তারা স্বীকার করে না। কিন্তু এটা হয়েছে। কিন্তু ধরেন ওই যে যেই কথাগুলো আপনি বলছিলেন যে খ্রিস্টান রাষ্ট্র করবার একটা মানে উদ্যোগ আছে বা ঘাঁটি করা বা চুক্তি, গোলামি চুক্তি মানে এগুলোর বিরোধিতা তো তিনি শক্তভাবে করতেন বলে তিনি দাবি করতেন এবং তার কারণেই তাকে বিরাগভাজন হতে হয়েছে বলে তিনি পরেও দাবি করেছেন। হতে পারে, কিন্তু তিনি তো প্রায় 30টার মতো সমঝোতা সমঝোতা এবং চুক্তি করেছে, সব তো ভারতের অনুকূলে করেছে। হুম, ভারতের অনুকূলে আমি লেখা দিছি হুম, যে ট্রানজিটের নামে করিডোর দিছে, আমি লেখা লিখেছি, বাংলাদেশের কোনো পত্রিকা ছাপে না। আপনি বলেন বাংলাদেশটা কোন জায়গায় আছে? বাংলাদেশ তো রাজনীতিটা কোন দিকে টিল করলো তার উপরে কথা বলে, কোনো পত্রিকা ছাপতেছে না। নিউজ দিছি আমি, কয়েক জায়গা দিলাম, হুম। ছাপে না। বললাম যে ভাই পয়সা দিয়েন না, তাও ছাপে না। বলেন তাহলে বিরাট বাজন হবে, ভারত বিরোধী বাজন হবে, সুতরাং কেউ ছাপে না পত্রিকা। তো এই হলো অবস্থা। সুতরাং আপনি আমেরিকার মতো করে ভাবলে তো বাংলাদেশে চলবে মানে না। ধরেন আপনার জন্য বাংলাদেশ বিষয়টা বাংলাদেশ ওরকমই আছে। আগেও আপনার লেখা যখন আপনি বিরাগভাজন হওয়ার মতো কিছু বলতেন ছাপা হতো না, আর এখন বললে গায়েব হয়ে যাবার মতো একটা ভয় পাচ্ছেন। কিন্তু মানে যে কারণে শেখ হাসিনার সমালোচনা মানে আমরা আমরা সবাই খুব শক্তভাবে যে ভারতের আপনি যেটি বলছেন যে অনেক চুক্তি করেছে, সমঝোতা করেছে, অনেক গোলামি চুক্তি যেটি আসলে জানছিলাম যে প্রকাশ করে দেবে ইউনূস সরকার, সেটা তো প্রকাশ হলোই না, আবার নতুন করে এনডিএ এবং এই চুক্তি হলো। তাহলে সেই একই দোষে যদি দুষ্ট হয় তাহলে ওই সরকারকে গালি মানে এই গ্রাউন্ডে গালি দেবার কি ভ্যালিডিটি আছে বা স্ট্যান্ড আছে? না আছে। আমি ট্রানজিটের নামে করিডোর দিয়েছে, করিডোর তো ভয়াবহ জিনিস, এটাকে ট্রানজিট নাম চালাইছে, এটা আমি লিখেছি। আমি বলেছি ট্রানজিটের নামে কেন এটা করিডোর, আমি তার ব্যাখ্যা দিয়েছি। করিডোর কাকে বলে, ট্রানজিট কাকে বলে আমি বলেছি। কারণ হচ্ছে যে তারা আপনার কলকাতা থেকে আপনার ট্রেন যাবে, হুম, এই ট্রেন যাবে যা 7 সিস্টারে গিয়ে আবার আমাদের ওই রুট দিয়ে ফেরত যাবে, এটাকে বলা হয় করিডোর। কারণ করিডোরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা করিডোর। আমরা ওই যে তিন 3 বিঘা করিডোর পাই না, ওরকম করিডোর। ওখানে ভারতের জায়গা আমাদেরকে নির্দিষ্ট সময় করে দেয়, যায় আসে। তো এই করিডোর দিছে তো, সে এটা তো আমি তো মনে করব যে এটা তো চুক্তি, গোলামি চুক্তি সব ভয়াবহ, খারাপ, খারাপ চুক্তি। একটা যে এলাকার হুম। একটা করিডোর দিল। এখন ধরেন 7 সিস্টারে সবসময় তো অনেকে স্বাধীনতা চায়, অনেকে আন্দোলন করে। এখন ধরেন ওই ট্রেন দিয়ে অস্ত্র শস্ত্র বয়ে নিয়ে চলে গেল, আপনি কি করবেন? আপনি চেক করারও অধিকার নেই, মানে আমার প্রশ্নটা করিডোর তো। এখানে যে শেখ হাসিনা দেশবিরোধী গোলামি চুক্তি করে গেছেন, তার জন্য তার একটা পরিণতিও বহন করতে হয়েছে, তার অনেক সমালোচনা আছে। এখনও যদি মানে সেটি ভারতের স্বার্থে, এখনও যদি আমেরিকার স্বার্থে গোলামি চুক্তি হয় এবং সেই বিষয়ে যদি চুপও থাকে সরকার এবং বিরোধী দল সবাই চুপও থাকে এবং ইউনূস সরকার করে টোরে চলে গেলেন, মানে পার্থক্যটা কি হলো? গোলাম তো গোলামই রয়ে গেল। পার্কেতে ধরেন 55 বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে তো আমরা পিছিয়েছি। আমাদের দেশে গণতন্ত্রের লেশ আছে, বিচার বিভাগের স্বাধীনতার লেশমাত্র আছে, আইনের শাসন আছে, কিছুই আমরা অর্জন করতে পারিনি। হুম, তা আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিল। আগে এমএনএ তৈরি করতো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা ভোট দিয়ে, আমরা এক ব্যক্তি এক ভোট আন্দোলন করে রাজি করেছি। হ্যাঁ, তখন আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, এক ব্যক্তি এক ভোট, অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি যাকে বলে, সেটা আমরা এনেছি। ভোট হয়েছে, পূর্ব পাকিস্তান মেজরিটি পেয়েছে। এখন আপনি বলেন যে ভোটটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর ভোট ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ মেজর ভোট ক্রাইসিসটা হয়ে গেল শেখ হাসিনার শেষের 3 4, এটা তো ভোটই হলো না। এই ভোট না হওয়ার কারণে, ভোটটা যদি হতো, যে যেতে দিত, ভোটটা যদি হতো, তাহলে কিন্তু দেশে এই ক্রাইসিসটা তৈরি হতো না। এখন তো রাজনৈতিক, আমি বলবো যে ইলেকশন হয়েছে ঠিকই, একটা রাজনৈতিক শূন্যতা কিন্তু বিরাজ করছে। সুতরাং এই শূন্যতা, রাজনৈতিক শূন্যতা কিন্তু শূন্য থাকে না। একবার 111 এসে পূরণ করছে, হুম। আবার কি ঘটে যায় এটা বলা মুশকিল। তবে আমি এটাই বলবো যে আমরা গণতন্ত্রের যাত্রায় যেতে চাই। এখন যে মানে সরকার স্পষ্ট আপনি দুই একটা বছরের মধ্যে রাজনৈতিক আছে। শূন্যতা দেখছেন। আমি আবার একটু যেই বিষয় নিয়ে শুরু করেছিলাম সেটা থেকে একটু আসি যে মুক্তিযুদ্ধ। আপনি বলছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কথা বলবেন না, ফজলুর রহমানের প্রসঙ্গটা বলছিলেন। কিন্তু আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে বলছিলেন যে
আমি জানি না আসলে তাচ্ছিল্যই লাগলো কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে সেটাও আপনি একটু বলবেন, যে ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাচ্ছে। আমরা পড়ে আছি ৭১ নিয়ে, ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি, মানে ৭১-৭২ করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাওয়ার মতো অবস্থা কি চলে আসছে, মানে এত বেশি সময় হয়ে গেছে? না, যিনি যিনি ৭১ স্মৃতিতে থাকে না তার রাজনীতি করা উচিত, বিশেষ করে জামাতের বাইরে যে দলেরই হোক তার রাজনীতি করা উচিত না। তিনি তার আমি বলবো বিভ্রাট ঘটে গেছে, তিনি রাজনীতি থেকে সরে পড়া উচিত। বিএনপির তো থাকাই উচিত পরিষ্কার, আওয়ামী লীগের না, বিএনপির না, অন্য কোনো দলের। ৭১-কে যে ভুলে যায় সে তো দেশ দেশ চায় না। সে তো রাজাকার, সে রাজাকার, সে মুক্তিযোদ্ধা না, সে দেশপ্রেমিক না। যে ৭১ ভুলে যায়, যে বড় নেতা, যে ৭১ ভুলে যায়, যিনি ৭১ দেখেছে, যার বাপ দেখেছে বা দাদা দেখেছে, তারপরেও যদি ৭১ যে ভুলে যায়, সে এই দেশপ্রেমিক না, তার রাজনীতি করা উচিত না। সহজ কথা, সে যেই হোক, যে দলেরই হোক। জি, স্পষ্ট। তিনি আরেকটা কথা বলছেন, মানে সংসদের বিষয়গুলো একটু তুলে নিয়ে কথা বলতে চাই। তিনি ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে আনছেন, যেটি জামাত আসলে বলেছিল আগেই, যে প্রতিশ্রুতি ছিল তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এখন তিনি বলছেন জামাত ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, এটি দায়িত্ববোধ বাড়ে এক, এটির একটা বলছেন, এবং দ্বিতীয় হচ্ছে মন্ত্রী একটা ভাব হয়, উজিরে খামোখা বলে তিনি আখ্যায়িত করছেন। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। না, ওনার ভাষায় আমি থেকে ফাটাবাসের চিপা থেকে বের হলো, মানে তখন অনেক কথা বলে নাই নির্বাচনের জন্য, কিন্তু এখন বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন, কিন্তু তখনও বাণিজ্য চুক্তি নিয়ে চুপ ছিল, এখনো চুপ। মানে ফাটাবাসের চিপা থেকে বিএনপি বেরিয়েছে কিনা? এখন এটা তো বলা মুশকিল। আমার মনে হয় না পড়ার শক্তি এখনো অ্যাক্টিভ, সুতরাং ফাটাবাসে চিপায় পড়ছে কিনা এটা তারেক রহমান বলতে পারবে। তবে আমি এটি বলতে পারি, পড়ার শক্তি গুলো এখনো অ্যাক্টিভ বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং ফাটাবাস বিভিন্ন ভাবে থাকতে পারে, এবং ইউনূস কিন্তু আমেরিকান সিটিজেন। আমি শুনেছি তিনি মুসলমানও না, তিনি ইহুদি। সুতরাং সে কিন্তু খেলোয়াড়। সে আবার, হয়তো আমি আগেও বলেছি, তার কিন্তু মনে মনে ইচ্ছে আছে সরকারে থাকা। সে ভাব দেখায় আমি কিছুতে নাই, আসলে কিছু সে বোঝে না, কিন্তু সব করে খায়। আপনি দেখেন যত চুরি, ছাত্রদের একবারও বলে নাই। যার নেপালে ইলেকশন হয়ে গেল, আপনার নেপালে দেখেন তরুণরা ক্ষমতায় চলে আসবে। সেখানে কার্কি আপনার প্রধান বিচারপতি ছিল, তিনি এসে দায়িত্ব নিয়ে প্রথম কথা বলছে, আমরা বাংলাদেশ হতে চাই না, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, 6 মাস পরে নির্বাচন হবে, নির্বাচনে তুমি তাদের যারা দুর্নীতি করছে, অপকর্ম করেছে তাদের হারিয়ে দাও। হারিয়ে দিছে। মালয়েশিয়ার 25 বছর বয়সের যুবক একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমাদের দেশে যদি ইউনূস যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগের পরিণতি একই হতো। তখন যে হেট্রেট ছিল তখন একই হতো। কিন্তু উনি ক্ষমতায় লিঙ্কার করতে চেয়েছেন, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই থাকতে গিয়ে দেশটাকে ছারখার করে দিয়েছেন, সর্বদিক থেকে ফোকলা করে দিয়েছেন। জি, এই দেশকে দাঁড় করানো কত যে কঠিন, এটা মুশকিল। অনেক